আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে আল কায়দা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে। এই সতর্ক বার্তাটা এমন একটা সময় এসছে যখন আমরা রাজনৈতিক পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, আইন শৃঙ্খলার দুর্বলতা, সামাজিক মেরুকরণ এবং আঞ্চলিক ভূ রাজনীতির নতুন চাপের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের ৩৮তম প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশকে ব্যবহার করে ছোট ও গোপন সেল করে তোলার চেষ্টা করছে। একই প্রতিবেদনে সংগঠনটিকে আর বিচ্ছিন্ন কোনো জঙ্গি গোষ্ঠী হিসেবে নয়, বরং ক্রমে একটি আঞ্চলিক সন্ত্রাসী নেটওয়ার্কের রূপ নেওয়া শক্তি হিসেবে দেখা হয়েছে। এই খবরটি নিঃসন্দেহে উদ্বেগজনক, কিন্তু উদ্বেগ আর আতঙ্ক এক জিনিস নয়, সতর্কতা আর রাজনৈতিক প্রচারণাও এক নয়। জাতিসংঘের প্রতিবেদনকে গুরুত্ব দিতে হবে, আবার এর মধ্যে কি বলা হয়েছে এবং কি বলা হয়নি সেই পার্থক্যটিও বুঝতে হবে। প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার কোনো প্রতিষ্ঠিত ঘাঁটি আবিষ্কারের কথা বলা হয়নি। কোথায় তাদের সেল আছে, কতজন সদস্য আছে, কিংবা কী ধরনের অভিযান তারা পরিকল্পনা করছে, এমন সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। বলা হয়েছে তারা বাংলাদেশকে ব্যবহার করে সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। অর্থাৎ এটি একটি আগাম ঝুঁকি সংকেত, কোনো চূড়ান্ত প্রতিবেদন নয়। আমি বলছি ঝুঁকি সংকেত, ঝুঁকিটা আছে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। সমস্যা হলো বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে আমাদের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক আচরণ প্রায় দুই বিপরীত প্রান্তের মধ্যে দুলতে থাকে। কখনো বলা হয় দেশে জঙ্গিবাদ বলে কিচ্ছু নেই, সবই বিদেশি প্রচারণা অথবা রাজনৈতিক ষড়যন্ত্র। আবার কখনো জঙ্গিবাদের হুমকিকে এত বড় করে দেখানো হয় যে তার আড়ালে বিরোধী মত দমন, নির্বিচার গ্রেপ্তার, বিচার বহির্ভূত অভিযান এবং নাগরিক স্বাধীনতা সংকুচিত করার সুযোগ তৈরি হয়। আমরা এটা দেখেছি শেখ হাসিনার শাসনামলে। দুটো পথই কিন্তু বিপজ্জনক। হুমকিকে অস্বীকার করলে সন্ত্রাসী সংগঠন সুযোগ পায়, আর হুমকিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করলে রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায়। এই যে ডিনায়ালের যে কালচার বা এই যে ষড়যন্ত্র তত্ত্ব বা সব কিছুকে অন্যের উপর চাপিয়ে দেয়া, এই প্রবণতা বাংলাদেশকে দীর্ঘকাল ধরে নানা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। AQIS এর নতুন কৌশলের দিকটি বিশেষভাবে বোঝা দরকার। একসময় সন্ত্রাসী সংগঠন বলতে আমরা একটি কেন্দ্রীয় নেতৃত্ব, নির্দিষ্ট প্রশিক্ষণ শিবির, বড় আকারের ইউনিট এবং দৃশ্যমান কমান্ড কাঠামো বুঝতাম। এখন সেই চিত্রটা বদলে গেছে। আধুনিক জঙ্গি সংগঠনগুলো অনেক ক্ষেত্রে বড় সাংগঠনিক কাঠামোর পরিবর্তে ছোট, বিচ্ছিন্ন এবং বিকেন্দ্রীভূত সেলের উপর নির্ভর করছে। একটি সেলের সদস্যরা অন্য সেলের পরিচয় জানে না। কেউ অর্থ সংগ্রহ করে, কেউ অনলাইনে প্রচারণা চালায়, কেউ নিরাপদ আশ্রয় বা নথিপত্রের ব্যবস্থা করে, কেউ প্রযুক্তিগত সহায়তা দেয়, আবার কেউ হামলার পরিকল্পনায় যুক্ত হয় এবং কেউ শেষ পর্যন্ত সেই হামলাটা বাস্তবায়ন করে। এর ফলে কোনো দেশে আল কায়দার পতাকা হাতে মিছিল না হলেও, দৃশ্যমান কার্যালয় না থাকলেও কিংবা বড় প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান না মিললেও তাদের মতাদর্শ ও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। কয়েকজন ব্যক্তি নিজেদের মধ্যে যোগাযোগ রেখে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সীমিত সংযোগ বজায় রেখেও একটি কার্যকর সেল তৈরি করতে পারে। এখানেই নতুন সন্ত্রাসবাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র অনেক সময় কাঠামো খোঁজে, কিন্তু জঙ্গিবাদ এখন প্রবাহের মতো কাজ করে। মতাদর্শ, অর্থ, প্রযুক্তি, ক্ষোভ এবং সহিংসতার কৌশল এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ক্ষেত্রে এই সতর্ক বার্তাকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই এবং আমি এরকম সতর্ক বার্তা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একাধিকবার দিয়েছি এবং দিয়ে নানা রকমের ট্রলেরও শিকার হয়েছে এবং ঘটনাগুলো তখন ঘটেনি বলে নানা রকমের সমালোচনার মুখে পড়েছি। বাট দেখবেন সাম্প্রতিককালে নানা লক্ষণ কিন্তু স্পষ্ট হতে শুরু করেছে। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর নয়।
জামায়াতুল মুজাহিদিন নামে বাংলাদেশে দেশব্যাপী সিরিজ বোমা হামলা এই অগাস্ট মাসের কথা আমরা বলছি, মনে আছে? হরকাতুল জিহাদের তৎপরতা, লেখক, ব্লগার, প্রকাশক ও ভিন্ন মতাবলম্বীদের উপর ধারাবাহিক আক্রমণ, বিদেশি নাগরিক হত্যা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং হোলি আর্টিজানের ভয়াবহ হত্যাযজ্ঞ আমাদের দেখিয়েছে উগ্রবাদকে সময় মতো শনাক্ত করতে না পারলে মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা আরও দেখেছি জঙ্গিবাদ সবসময় দরিদ্র, অশিক্ষিত বা প্রান্তিক মানুষের মধ্য থেকে আসে না। হোলি আর্টিজান আমাদের দেখিয়ে দিয়েছিল ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা, তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের সন্তান এবং আধুনিক প্রযুক্তিতে দক্ষ তরুণও উগ্র মতাদর্শে আকৃষ্ট হতে পারে। তাই শুধু মাদ্রাসা, সীমান্ত অঞ্চল বা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর দিকে তাকিয়ে থাকলে বর্তমান জঙ্গিবাদের বড় অংশ আমাদের চোখ এড়িয়ে যাবে। উগ্রবাদ এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, প্রযুক্তিবিদ, চিকিৎসক কিংবা বিদেশে অবস্থানকারী ব্যক্তির কাছেও পৌঁছতে পারে। পরিচয় বদলেছে, নিয়োগের ভাষা বদলেছে, যোগাযোগের মাধ্যম বদলেছে, কিন্তু সহিংসতার লক্ষ্য বদলায়নি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2025 সালের নভেম্বরে দিল্লির লালকেল্লার সামনে সংগঠিত বোমা বিস্ফোরণের সঙ্গে AQIS এর সম্পর্ক রয়েছে। এই তথ্য আঞ্চলিক নিরাপত্তার একটি গুরুতর দিক সামনে আনে। দক্ষিণ এশিয়ার জঙ্গিবাদ কোনো দেশের সীমানার মধ্যে আবদ্ধ থাকে না। আফগানিস্তানের নেতৃত্ব, পাকিস্তানের সংগঠন, বাংলাদেশের সম্ভাব্য সেল, ভারতে হামলার পরিকল্পনা এবং অনলাইনে বৈশ্বিক প্রচারণা, এই সম্পূর্ণ চক্রটি আন্তঃসীমান্ত। কাজেই শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ পুলিশি অভিযান দিয়ে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। আফগানিস্তানের তালেবানের পুনরুত্থান দক্ষিণ এশিয়ার জঙ্গিবাদী সংগঠনগুলোর জন্য একটি নতুন মনস্তাত্ত্বিক শক্তি তৈরি করেছে। একটি দীর্ঘ যুদ্ধের পর একটি সশস্ত্র আন্দোলন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে পরাস্ত করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, এই ধারণাটি বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর কাছে অনুপ্রেরণার উপাদান হয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষণে AQIS এর নেতৃত্বের একটি অংশ কাবুলে অবস্থান করছে এবং আফগান পরিচয়পত্র ব্যবহারের সুযোগ পেয়েছে বলেও উদ্বেগ রয়েছে। এর অর্থ এই নয় যে আফগানিস্তান থেকে সরাসরি বাংলাদেশের প্রতিটি উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, কিন্তু আফগান ভূখণ্ডে বিভিন্ন সন্ত্রাসী নেটওয়ার্কের উপস্থিতি পুরো দক্ষিণ এশিয়া নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি। পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনা, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হামলা, ইসলামিক স্টেট খোরাসানের সক্রিয়তা, সীমান্তের অস্থিতিশীলতা এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখান থেকে AQIS সুবিধা নিতে পারে। এই সংগঠনটি উপমহাদেশের ইতিহাস, ধর্মীয় অনুভূতি, সাম্প্রদায়িক সংঘাত, কাশ্মীর প্রশ্ন, মুসলমানদের উপর নির্যাতনের ঘটনা এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অসন্তোষকে নিজেদের প্রচারণার উপাদান হিসেবে ব্যবহার করে। বাস্তব অবিচার ও মানবাধিকার লঙ্ঘনকে তারা সহিংসতার পক্ষে যুক্তি বানায়। এখানেই গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব আরও বেশি, কারণ ন্যায় বিচার, রাজনৈতিক অংশগ্রহণ এবং নাগরিক মর্যাদার পথ বন্ধ হলে চরমপন্থীরা ক্ষোভকে নিজেদের ভাষায় অনুবাদ করবার সুযোগ পায়। বাংলাদেশ এখন রাজনৈতিক পরিবর্তনের একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বড় ধরনের ক্ষমতার পালাবদলের পর সাধারণত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল থাকে, প্রশাসনে অনিশ্চয়তা তৈরি হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস বাড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের ভূমিকা নিয়ে দ্বিধায় পড়ে। অনেক পুলিশ সদস্য মনোবল হারান, গোয়েন্দা তথ্যের পুরনো নেটওয়ার্ক ভেঙে যায়, আবার নতুন ক্ষমতা কাঠামোর সঙ্গে মানিয়ে নেয়ার প্রক্রিয়ায় পেশাদার কাজ ব্যাহত হয়। এই ধরনের অন্তর্বর্তী বা রূপান্তরকালীন পরিস্থিতি শুধু রাজনৈতিক অপরাধী নয়, চোরাচালানকারী, অস্ত্র ব্যবসায়ী এবং জঙ্গি সংগঠনও কাজে লাগাতে চায়। গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় পরিচয়ের ব্যবহারও বেড়েছে। ধর্মভিত্তিক দল বা ধর্মীয় রাজনীতি আর সন্ত্রাসবাদ এক বিষয় নয়। এই পার্থক্য অবশ্যই করতে হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় মূল্যবোধের কথা বলা
নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা সামাজিক দাবি দাওয়া উত্থাপন করা নাগরিক ও রাজনৈতিক অধিকারের অংশ। কিন্তু ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে অন্যের জীবন, স্বাধীনতা, মত প্রকাশ ও বিশ্বাসের অধিকার অস্বীকার করা সম্পূর্ণ আলাদা বিষয়। আরও ভয়ঙ্কর হলো যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেকে ধর্মের একমাত্র প্রতিনিধি মনে করে এবং অস্ত্রের মাধ্যমে সমাজকে নিজের ব্যাখ্যা অনুযায়ী পরিচালিত করতে চায়। অতএব ধর্মীয় রক্ষণশীলতা, রাজনৈতিক ইসলাম এবং সশস্ত্র জঙ্গিবাদকে এক পাল্লায় মাপা যেমন ভুল, তেমনি এদের মধ্যে কোথাও কোনো যোগাযোগ বা রূপান্তরের ঝুঁকি নেই ধরে নেওয়াও বাস্তবসম্মত নয়। রাষ্ট্রের কাজ হলো মতাদর্শ বিচার করা নয়, সহিংসতার প্রস্তুতি, অর্থায়ন, অস্ত্র সংগ্রহ, সন্ত্রাসী নিয়োগ এবং নাগরিকের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ করা। একই সঙ্গে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে কোনো মানুষের পোশাক, দাড়ি, ধর্মীয় অনুশীলন কিংবা রাজনৈতিক বিশ্বাসকে অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে না, যে প্রবণতা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। এই জায়গায় সরকারের প্রতিক্রিয়ার মধ্যে একটা উদ্বেগজনক বৈপরীত্য দেখা যাচ্ছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো কর্মকর্তা বলছেন বাংলাদেশে AQIS এর সেল গঠনের প্রচেষ্টা সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থান থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাঠ পর্যায়ের পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি জোরদার করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন এবং সাম্প্রতিক বিস্ফোরক উদ্ধারের মধ্যে সরাসরি সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি, তাই দুটোকে জোর করে এক সূত্রে বাঁধা উচিত নয়। কিন্তু রাষ্ট্র যদি বলে কোনো তথ্য নেই, তাহলে পরবর্তী প্রশ্ন হবে তথ্য নেই মানে কি হুমকি নেই, নাকি আমাদের গোয়েন্দা সক্ষমতার ঘাটতি রয়েছে? অতীতের ঘটনাবলিতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে। আমরা চাই না সেই প্রশ্নগুলো আবার উঠতে শুরু করুক। রাষ্ট্রের কাছে তথ্য না থাকা কখনোই নিশ্চিত হওয়ার কারণ হতে পারে না, বরং আন্তর্জাতিক একটি সংস্থা যখন সতর্ক করছে এবং স্থানীয় সংস্থাগুলো বলছে তারা জানে না, তখন গোয়েন্দা সমন্বয়, তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার দুর্বলতা পরীক্ষা করা প্রয়োজন। পুলিশ, বিশেষায়িত সন্ত্রাস বিরোধী ইউনিট, সামরিক গোয়েন্দা সংস্থা, আর্থিক গোয়েন্দা ইউনিট, সীমান্তরক্ষী বাহিনী, সাইবার নিরাপত্তা সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর তথ্য বিনিময়ের ব্যবস্থা আছে কিনা সেটাই বড় প্রশ্ন। বাংলাদেশে আসলে সমন্বয়ের প্রশ্নটা সবসময় অত্যন্ত বড় প্রশ্ন, বড় সমস্যা। বাংলাদেশে প্রায় দেখা যায় একটি সংস্থা যে তথ্য জানে অন্য সংস্থা তা জানে না। আন্তঃসংস্থা প্রতিযোগিতা, কৃতিত্ব নেয়ার প্রবণতা এবং তথ্য গোপন রাখার সংস্কৃতি জাতীয় নিরাপত্তার ক্ষতি করে। ছোট ও বিচ্ছিন্ন সেলের মধ্যে বা সেলের যুগে আলাদা আলাদা তথ্যের টুকরো এক জায়গায় এনে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। একটি সন্দেহজনক আর্থিক লেনদেন, অন্য জেলায় বিস্ফোরক উদ্ধার, বিদেশে কারো সঙ্গে এনক্রিপ্টেড যোগাযোগ এবং অনলাইনে উগ্রবাদী প্রচারণা ঘটনাগুলো পৃথকভাবে গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু সমন্বিত বিশ্লেষণে এগুলো একটি নেটওয়ার্কের চিত্র তৈরি করতে পারে এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাজ হচ্ছে এই সূত্রগুলো খুঁজে বের করা এবং এটাকে বিশ্লেষণ করা। এখানে অর্থায়নের প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসী সংগঠন অস্ত্রের আগে অর্থের নেটওয়ার্ক তৈরি করে। ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছোট অঙ্কের অর্থ স্থানান্তর, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা ফাইন্যান্সিয়াল সার্ভিস, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া দাতব্য কার্যক্রম, অনলাইন তহবিল সংগ্রহ,
বৈদেশিক অনুদানের অপব্যবহার এবং বাণিজ্যিক লেনদেনের আড়াল সবই ব্যবহার করা হতে পারে। ছোট সেলের জন্য বিপুল অর্থের প্রয়োজন হয় না, তাই শুধু বড় অঙ্কের সন্দেহজনক লেনদেন খুঁজলে হবে না। ব্যক্তির আচরণ, অর্থের উৎস, যোগাযোগ এবং উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক দেখতে হবে। তবে এই নজরদারি অবশ্যই আইনের অধীনে এবং বিচারিক জবাবদিহির মধ্যে হতে হবে। ডিজিটাল জগৎ, আমি আবারও বলছি, ডিজিটাল জগৎ, যে জগৎ নিয়ে আমরা অবসেসড, এখন উগ্রবাদী নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফেসবুক বা ইউটিউবের প্রকাশ্য বক্তব্যের চেয়ে এনক্রিপ্টেড অ্যাপ, বন্ধ গ্রুপ, গেমিং প্ল্যাটফর্ম, ক্ষণস্থায়ী বার্তা বা ছদ্মনামের অ্যাকাউন্ট অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। প্রচারণাও আগের মতো সরাসরি নয়। প্রথমে ধর্ম, ইতিহাস, পরিচয় কিংবা বৈশ্বিক অন্যায়ের আলোচনা, এরপর গণতন্ত্র ও রাষ্ট্র ব্যবস্থার প্রতি ঘৃণা, তারপর সমাজ থেকে মানসিক বিচ্ছিন্নতা এবং শেষ পর্যায়ে সহিংসতার নৈতিক অনুমোদন। এই প্রক্রিয়ায় একজন মানুষকে ধাপে ধাপে উগ্র করে তোলা হয় এবং তাকে স্বেচ্ছা মৃত্যুর জন্য তৈরি করা হয়। তাই শুধু পোস্ট মুছে দেয়া বা শত শত মানুষকে ডিজিটাল নিরাপত্তার নামে গ্রেপ্তার করা কোনো কার্যকর সমাধান নয়। প্রয়োজন প্রশিক্ষিত ভাষাবিদ, মনোবিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ, আর্থিক বিশ্লেষক এবং তদন্ত কর্মকর্তার সমন্বিত দল। প্রয়োজন এমন পাল্টা বয়ান যা শুধু বলে না যে সন্ত্রাসবাদ খারাপ, বরং দেখায় সন্ত্রাসবাদ ধর্ম, সমাজ, পরিবার এবং রাষ্ট্র সব কিছুকেই ধ্বংস করে। তরুণদের সামনে প্রশ্ন করবার, বিতর্ক করবার এবং রাজনৈতিকভাবে অংশ নেয়ার নিরাপদ জায়গা না থাকলে গোপন উগ্রবাদী নেটওয়ার্ক তাদের জন্য এক ধরনের কৃত্রিম ভ্রাতৃত্বের অনুভূতি তৈরি করতে পারে। এবং আমরা যদি মনে করি আমাদের ক্ষেত্রে এটা ঘটবে না, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ এটা আমাদের জীবনে অনেকবার আমরা দেখেছি ঘটেছে, আমাদের দেশে অনেকবার ঘটেছে। জাতিসংঘের প্রতিবেদনে আল কায়দা ও ইসলামিক স্টেটের রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির আগ্রহের বিষয়টি এসেছে। এখন পর্যন্ত তারা বড় ধরনের কারিগরি বাধা অতিক্রম করতে পারেনি, এটা স্বস্তির। কিন্তু এই স্বস্তি স্থায়ী নয়। 2025 সালের শেষ দিকে ভারতে আইএস সংশ্লিষ্ট সন্দেহে একজন চিকিৎসক সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের রাইসিন নামের অত্যন্ত বিষাক্ত পদার্থ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর পরিত্যক্ত রাসায়নিক উপকরণ দখলের চেষ্টার তথ্য উদ্বেগ বাড়ায়। আমি জানি না আমরা কে কতখানি উদ্বিগ্ন হচ্ছে। উদ্বেগ তৈরি করা আমার কাজ নয়, আমি সেটা করছিও না। বাস্তবতাকে বোঝার চেষ্টা করতে বলছি আপনাদের সবাইকে, আমি নিজেও বোঝার চেষ্টা করছি। এবং যে ধরনের অস্ত্রের কথা বললাম, এই ধরনের অস্ত্র বড় পরিসরে তৈরি করা কঠিন হলেও সীমিত হামলা, আতঙ্ক সৃষ্টি, খাদ্য বা পানি দূষণের চেষ্টা কিংবা কোনো বিশেষ স্থাপনায় আক্রমণের জন্য অল্প পরিমাণ ক্ষতিকর পদার্থ ভয়াবহ হতে পারে। বাংলাদেশের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, রাসায়নিক আমদানিকারক, ঔষধ শিল্প এবং শিল্প কারখানায় বিপজ্জনক উপাদানের হিসাব ও নিরাপত্তা কতটা কঠোর, এখনই তা পর্যালোচনা করা দরকার। তবে এই পর্যালোচনাকে বিজ্ঞান চর্চা বা চিকিৎসা গবেষণার বিরুদ্ধে সন্দেহ তৈরির অভিযানে পরিণত করা যাবে না। লক্ষ্য হবে বিপজ্জনক পদার্থের নিরাপদ সংরক্ষণ, লেনদেন অনুসরণ এবং অস্বাভাবিক ক্রয় শনাক্ত করা। অস্বাভাবিক যে কোনো কিছু খারাপ মানে হঠাৎ অস্বাভাবিকতা খারাপ নাও হতে পারে, কিন্তু ধারাবাহিক এক ধরনের অস্বাভাবিকতা দেখলে সেটার দিকে নজর রাখতে হয়। অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হানুক্কা উৎসবে
হামলার মতো ঘটনা আরেকটি শিক্ষা দেয়, সব হামলাকারী কোনো সংগঠনের আনুষ্ঠানিক সদস্য নয়। কেউ কেউ সংগঠনের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এককভাবে অথবা পরিবারের সদস্য ও পরিচিত জনকে নিয়ে হামলা চালায়। সন্ত্রাসবাদ এখন অনেকাংশে ব্র্যান্ড ও অনুপ্রেরণার মাধ্যমে পরিচালিত হয়। কেন্দ্র থেকে সরাসরি নির্দেশ না এলেও অনলাইন প্রচারণা একজন ব্যক্তিকে হত্যাকারীতে পরিণত করতে পারে। এই স্বতন্ত্র বা ক্ষুদ্র সেলের হামলা আগেভাগে শনাক্ত করা কঠিন, কারণ সেখানে বড় ধরনের যোগাযোগ, প্রশিক্ষণ কিংবা অর্থ স্থানান্তরের চিহ্ন নাও থাকতে পারে। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ঠিক আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামো দেখে আমরা অভ্যস্ত, এখন আর সেই কাঠামো কিন্তু সেই অর্থে নেই, বরং অপ্রাতিষ্ঠানিক কাঠামোগুলো এখন অনেক বেশি সক্রিয় হচ্ছে। এই হুমকি মোকাবেলায় বাংলাদেশের 3টি ভুল এড়িয়ে চলতে হবে। প্রথম ভুল হবে অস্বীকার। শুধু দেশের ভাবমূর্তি রক্ষার জন্য বলা যে এখানে জঙ্গিবাদ নেই, তা দেশের নিরাপত্তা রক্ষা করে না, বরং সঠিকভাবে হুমকি চিহ্নিত করা এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের পরিচয়। দ্বিতীয় ভুল হবে অতিরঞ্জন। বাংলাদেশকে আল কায়েদার প্রতিষ্ঠিত ঘাঁটি বা ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবার মতো প্রমাণ এখনো নেই। বিশেষ করে আঞ্চলিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নিরাপত্তার তথ্য প্রচারণার অস্ত্র হয়ে উঠতে পারে। তাই প্রতিটি অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে হবে। এবং তৃতীয় ও সবচেয়ে বিপজ্জনক ভুল হবে জঙ্গিবাদ দমনের নামে পুরনো দমনমূলক রাষ্ট্র ফিরিয়ে আনা। অতীতের সন্ত্রাস বিরোধী অভিযানের সঙ্গে গুম, বিচার বহির্ভূত হত্যা, সাজানো হামলা, স্বীকারোক্তি আদায় এবং সন্দেহজনক আলামত উদ্ধারের অভিযোগ যুক্ত হয়েছে। এসব পদ্ধতি মানবাধিকারের লঙ্ঘন তো বটেই, কার্যকর সন্ত্রাস বিরোধী নীতির পরিপন্থী। কারণ অবিশ্বাসযোগ্য অভিযান প্রকৃত অপরাধীকেও জনসমক্ষে নির্যাতনের শিকার হিসেবে নিজেকে উপস্থাপনের সুযোগ দেয়। রাষ্ট্র যখন প্রমাণের পরিবর্তে নাটক তৈরি করে, তখন সত্যিকারের প্রমাণও মানুষের কাছে বিশ্বাসযোগ্য থাকে না। কাজেই এই নাটক খেলা থেকে বেরোতে হবে যদি আমরা সমস্যার সমাধান চাই। সন্ত্রাসবিরোধী অভিযানকে তাই আইন, ফরেনসিক প্রমাণ ও আদালতের উপর দাঁড়াতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া নয়, তার যোগাযোগ, অর্থায়ন, ডিজিটাল ডিভাইস, ভ্রমণ, অস্ত্র সংগ্রহ এবং সাংগঠনিক সম্পর্কের প্রমাণ উপস্থাপন করতে হবে। সংসদীয় নজরদারি, বিচারিক পর্যালোচনা, স্বাধীন মানবাধিকার পর্যবেক্ষণ এবং নিয়মিত সরকারি ব্রিফিং থাকতে হবে। রাষ্ট্রকে জনগণের সঙ্গে সত্য কথা বলতে হবে, হুমকি থাকলে বলতে হবে, না থাকলে সেটিও ব্যাখ্যা করতে হবে। তদন্তাধীন বিষয়কে নিশ্চিত সত্য হিসেবে প্রচার করা যাবে না। কাউকে ধরেই মিডিয়ার সামনে হাজির করাটা সমীচীন নয়, জঙ্গি হিসেবে চিহ্নিত করা সমীচীন নয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। ক্ষমতায় থাকলে জঙ্গিবাদকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার এবং বিরোধী দলে থাকলে প্রতিটি সন্ত্রাস বিরোধী উদ্যোগকে ষড়যন্ত্র বলা, এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। জঙ্গিবাদ কোনো দলের একার সমস্যা নয়। আজকের ক্ষমতাসীন কাল বিরোধী দলে যেতে পারে, কিন্তু একটি সহিংস নেটওয়ার্ক রাষ্ট্র ও সমাজের মধ্যে শিকড় করে বসলে সবাই তার শিকার হবে। এ বিষয়ে একটা জাতীয় ঐকমত্য প্রয়োজন। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হবে, মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে,
রাজনৈতিক বিরোধিতা অপরাধ হবে না, কিন্তু সহিংসতা, সন্ত্রাসী অর্থায়ন ও নাগরিক হত্যার কোনো বৈধতা থাকবে না। বাংলাদেশের বৈদেশিক নীতিতেও ভারসাম্য দরকার। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় অংশীদার এবং জাতিসংঘের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা প্রয়োজন, কিন্তু কোনো প্রতিবেশী রাষ্ট্রের দেয়া তথ্য প্রশ্নহীনভাবে গ্রহণ করা যাবে না। আবার রাজনৈতিক সম্পর্ক খারাপ বলে নিরাপত্তা সহযোগিতা বন্ধ করাও আত্মঘাতী। ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ ও ঘনবসতিপূর্ণ। দুদেশের অপরাধী ও জঙ্গি নেটওয়ার্ক সীমান্ত ব্যবহার করতে চাইবে, তাই তথ্য বিনিময় দরকার, কিন্তু সেই সহযোগিতা হতে হবে সমমর্যাদা, সার্বভৌমত্ব ও যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে। কোনো দেশের, না বাংলাদেশের না ভারতের, অভ্যন্তরীণ রাজনৈতিক বয়ান বাস্তবায়নের জন্য নয়। সবশেষে মনে রাখতে হবে, জঙ্গিবাদ শুধু নিরাপত্তা বাহিনীর সমস্যা নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা নয়। এটি রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত এবং নৈতিক সংকটের বহিঃপ্রকাশ। একটি সমাজে যখন ন্যায় বিচারের উপর আস্থা কমে, বৈষম্য বাড়ে, তরুণেরা ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়, ভিন্নমত প্রকাশের জায়গা সংকুচিত হয় এবং ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক সংঘাতের অস্ত্র বানানো হয়, তখন উগ্রবাদী প্রচারণা শ্রোতা খুঁজে পায়। বন্দুক দিয়ে হামলাকারীকে থামানো যায়, কিন্তু শুধু বন্দুক দিয়ে উগ্রবাদ উৎপাদনের সামাজিক কারখানা বন্ধ করা যায় না। আমার কথা শুনবার জন্য জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে কোনো রায় নয়, এটি বাংলাদেশের জন্য একটি সতর্ক সংকেত। এই সংকেতকে অস্বীকার করা যেমন দায়িত্বহীনতা, তেমনি এটিকে ব্যবহার করে বাংলাদেশকে ভয়ঙ্কর জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করাও অসৎ রাজনীতি। আমাদের কাজ হলো, আমার আপনার কাজ হলো, নাগরিকদের কাজ হলো, সরকারের কাজ হলো, রাজনৈতিক দলের কাজ হলো আতঙ্কিত হওয়া নয়, প্রস্তুত হওয়া। গোপনীয়তার নামে সবকিছু লুকিয়ে রাখা নয়, প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে আনা। নির্বিচার গ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। ধর্মীয় বা ধর্মপ্রাণ মানুষকে সন্দেহ করা নয়, সহিংস নেটওয়ার্ককে শনাক্ত করা। রাষ্ট্রকে শক্তিশালী করা মানে মানুষের অধিকার কমিয়ে দেওয়া নয়, বরং এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যা একই সঙ্গে নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করতে পারে। আজ প্রশ্নটা শুধু এই নয় যে আল কায়দা বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে কিনা, আরও বড় প্রশ্ন হলো আমাদের রাষ্ট্র কি সেই চেষ্টা শনাক্ত করবার মতো দক্ষ, প্রতিরোধ করবার মতো প্রস্তুত, বা তা করতে গিয়ে আইনের সীমার মধ্যে থাকার মতো পরিণত? আমরা কি আবার প্রথমে অস্বীকার, পরে আতঙ্ক এবং শেষে নির্বিচার দমনের পুরনো চক্রে ঢুকে পড়ব, নাকি এবার তথ্য, পেশাদারিত্ব, মানবাধিকার, সামাজিক প্রতিরোধ এবং আঞ্চলিক সহযোগিতার সমন্বয়ে একটি নতুন পথ তৈরি করব? এই প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি, কারণ আল কায়দার বিরুদ্ধে লড়াই শুধু একটি সংগঠনের বিরুদ্ধে লড়াই নয়, এটি ভয়, ঘৃণা, প্রতিহিংসা এবং অন্ধ আনুগত্যের বিরুদ্ধে লড়াই। আর সেই লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোনো গোপন অস্ত্র নয়, একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সহনশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র। সেই রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো কিনা, শেষ পর্যন্ত সেটি নির্ধারণ করবে আল কায়দার ছোট ছোট সেল বড় হুমকিতে পরিণত হবে, নাকি বাংলাদেশের সমাজ তাদের প্রত্যাখ্যান করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।